আসসালামু আলাইকুম। দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শামীমা সুলতানা, সহকারী শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি পাঠ উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো এবং তোমরা তোমাদের লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 12 অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। তোমরা নিশ্চয় জানো 12 অধ্যায়ের বিষয়বস্তু কী। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদটা কী? প্রকৃতি থেকে পাওয়া সকল বস্তুকেই আমরা কি বলি? প্রাকৃতিক সম্পদ বলি। এই সকল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষ তার অর্থনৈতিক এবং সামাজিক জীবনের উন্নয়ন ঘটায়। পৃথিবীর প্রত্যেকটা দেশেরই প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু সকল দেশেই বা সব দেশেই যে একই রকমের প্রাকৃতিক সম্পদ রয়েছে তা কিন্তু নয়। তবে কিছু কিছু প্রাকৃতিক সম্পদ প্রত্যেকটা দেশেরই এক। আমাদের বাংলাদেশ ছোট্ট একটি দেশ, হ্যাঁ, এখানেও আমাদের বাংলাদেশেও অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। তো আমাদের দেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে তা আমরা একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগে কি বললাম যে প্রকৃতি থেকে যেসব বস্তু পাওয়া যায় তাকে কি বলা হয়? প্রাকৃতিক সম্পদ বলা হয়। কিন্তু অর্থনীতির ভাষায় সম্পদের একটা ভিন্ন সংজ্ঞা রয়েছে। যে কোনো বস্তু সম্পদ হতে গেলে তার কয়েকটি বৈশিষ্ট্য প্রয়োজন। যেমন তার উপযোগিতা থাকতে হবে, তারপরে তার বাহ্যিকতা থাকতে হবে, তার বিনিময় মূল্য থাকতে হবে। এগুলো থাকলে তবে আমরা তাকে কি বলবো? সম্পদ বলবো। আমাদের বাংলাদেশে যে সব প্রাকৃতিক সম্পদ আমরা পেয়ে থাকি সেগুলো একটু লক্ষ্য করো। কি কি আমরা পাই? মাটি, নদ নদী, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ এবং সমুদ্র সম্পদ। প্রথমেই যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে মাটি, তাই না? মাটিটা কি হয়? পৃথিবীর প্রত্যেকটা দেশে রয়েছে, তাই না? এটা তো থাকবেই। মাটি, আমাদের দেশের মাটিটা কেমন? আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর। আমাদের দেশের মাটিতে বছরে প্রায় 3টি ফসল উৎপাদিত হয়। এই যে মাটি, এর উপরে আমরা কি করি? বসবাস করি। আবার এখানেই কি বিভিন্ন কলকারখানা গড়ে তুলি, আবার এখানেই ফসল ফলাই। কাজে মাটি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। তারপরের যে সম্পদটি সেটি হচ্ছে নদ নদী। বাংলাদেশ কেমন দেশ? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তাই না? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশে কি হয়েছে? এদেশের মাঝ দিয়ে বা উপর দিয়ে প্রায় 700 নদী প্রবাহিত হয়েছে। এই সকল নদীতে কি রয়েছে? প্রচুর পানি রয়েছে। এই পানিতে কি হয়? এই মানে নদীপথ হচ্ছে যাতায়াতের সবচাইতে সহজলভ্য, তাই না? সহজলভ্য এবং সহজেই মালামাল কি আনা নেওয়া করা যায়। এই নদীর পানিকে কাজে লাগিয়ে আমরা কি করি? কৃষি কাজে ব্যবহার করি, উৎপাদন করি, তাই না? বাদ দিয়ে আবার কি করা হয়? জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপরে আরও কি করা হয়? এই নদীতে কি থাকে? প্রচুর মাছ থাকে। এগুলোকে আমরা কি করি? খাই, তাই না? কাজে নদীটাও অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং আমাদের দেশের জন্য নদী
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে খনিজ সম্পদ। পৃথিবীর সব দেশেই কিন্তু কিছু না কিছু খনিজ সম্পদ রয়েছে, তেমনি আমাদের দেশেও রয়েছে। আমাদের দেশে যে খনিজ সম্পদগুলি পাওয়া যায় সেগুলি কি কি আমি জানি তোমরা জানো। কি কি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, তারপরে কঠিন শিলা, তারপর কি পাওয়া যায়? চীনামাটি, তাই না? আরও সিলিকা বালি ইত্যাদি। এই সকল খনিজ সম্পদকে কাজে লাগিয়ে কি করা হয়? দেশের বিভিন্ন সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে চাহিদা পূরণ করা তো হয়, তার সাথে অনেক বৈদেশিক মুদ্রাও অর্জিত হয়। শুধু তাই না, এই সকল এই খনিজ সম্পদগুলো উত্তোলন করতে গিয়ে কি করতে হয়? অনেক শ্রমিক নিয়োগ করতে হয়, তাই না? অনেক মানুষের কি হয়? জীবিকার ব্যবস্থা করা হয়ে থাকে। বনজ সম্পদ যে কোনো দেশেরই কি প্রায় 25% কি থাকা উচিত? বনভূমি থাকা উচিত। তাহলে সেই দেশের জলবায়ু, তাপমাত্রা এগুলি কি থাকে? স্বাভাবিক থাকে। প্রত্যেকটা দেশের একটা স্বাভাবিক যে বনভূমির পরিমাণ সেটা বা বন সম্পদের পরিমাণ কমপক্ষে তার আয়তনের 25% থাকা উচিত। কিন্তু আমাদের বাংলাদেশ ছোট্ট একটি দেশ, আয়তনের তুলনায় জনসংখ্যা এর অনেক বেশি। আমাদের দেশে মোট ভূপ্রকৃতি বা ভূভাগের প্রায় 16% কি রয়েছে? বন রয়েছে। এবং এই বনে কি আছে? গাছ আছে, পশু পাখি আছে, তাই না? এখান থেকে আমরা অনেক রকমের সম্পদ আহরণ করে থাকি। তৃতীয় যেটি সেটি হচ্ছে মৎস্য সম্পদ। আমরা একটু আগে কি বললাম? যে বাংলাদেশের মাছ দিয়ে বা বাংলাদেশে প্রায় 700টি নদী প্রবাহিত হয়েছে। এছাড়াও রয়েছে কি অনেক খাল, বিল, হাওর, তাই না? এগুলি তো রয়েছে। এগুলোতে প্রচুর পরিমাণে কি আছে? প্রচুর পরিমাণে আমাদের মিঠা পানির মাছ পাওয়া যায়। আবার বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কি সমুদ্র থাকায় এখানে সামুদ্রিক মাছও পাওয়া যায়। ইলিশ আমাদের জাতীয় মাছ। দেশে বিদেশে এর কি রয়েছে? প্রচুর চাহিদা রয়েছে। এটি দেশে চাহিদা মিটিয়ে আমরা কি করি? বিদেশেও রপ্তানি করে থাকি। শুধু কি ইলিশ? তোমরা খেয়াল করে দেখো, চিংড়ি মাছ, তারপর শুটকি মাছ, অনেক সামুদ্রিক মাছও কি হয়? বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। এই যে মৎস্য চাষ এবং মৎস্য আহরণের পিছনে কি রয়েছে? অনেক মানুষের পরিশ্রম রয়েছে এবং অনেক মানুষ এটাকে জীবিকা হিসাবে গ্রহণ করে। কাজেই মৎস্য সম্পদ বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সম্পদ। প্রাণী সম্পদ, আমাদের দেশে অনেক রকমের গৃহপালিত পশু পাখি রয়েছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, তাই না? এছাড়াও কবুতর অনেকের বাসায় আবার পুষে। এগুলি আমাদের কি করে? আমাদের প্রোটিনের বা আমিষের চাহিদা পূরণ করে থাকে। এগুলোও আমাদের প্রাকৃতিক সম্পদ। সমুদ্র সম্পদ, বাংলাদেশের দক্ষিণ অংশ জুড়ে রয়েছে বঙ্গোপসাগর এবং আমাদের দেশে কয়টি সমুদ্র বন্দর রয়েছে? 3টি। এই 3টি সমুদ্র বন্দরে কি করা হয়? মালামাল বিদেশ থেকে আনা নেওয়া করা হয়। আমাদের দেশের জিনিস অন্য দেশে যায় এবং অন্য দেশের জিনিস আমাদের দেশে আসে, তখন এই রুটটাকে ব্যবহার করা হয়। শুধু তাই না, অনেক সমুদ্রে কি রয়েছে? অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, মাছ রয়েছে। এই মাছগুলি আমাদের দেশের চাহিদা পূরণ করে, তার সঙ্গে কি বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। এই হলো মোটামুটি আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদগুলিকে কাজে লাগিয়ে যে কোনো দেশ কি হতে পারে? লাভবান হতে পারে, কোনো দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে তোমাদের এই অধ্যায়ের পাঠ 3, অর্থাৎ বাংলাদেশের জীব বৈচিত্র্য। এর আগে আমরা একটু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করলাম। তো জীব বৈচিত্র্য জিনিসটা কি?
আমি জানি তোমরা কিছুটা হলেও জানো। জীববৈচিত্র্যটা কি? প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকেই সংক্ষেপে জীববৈচিত্র্য বলা যায়। মানুষ, প্রাণী, কীটপতঙ্গ, পৃথিবীতে শুধু এই যে জীবের মধ্যে আমরা কি দেখতে পাই, ছোট্ট অ্যামিবা থেকে শুরু করে একদম ডাইনোসর পর্যন্ত সব কিছুই ছিল। কালের বিবর্তনে কি হয়েছে? কালের বিবর্তনে এবং জলবায়ু পরিবর্তনের কারণে অনেক জীব পৃথিবী থেকে কি বিলুপ্ত হয়েছে, আবার অনেক জীব এখনও টিকে আছে। এই যে জীবের বিলুপ্তি, এর পিছনে অন্যতম কারণটা কি? জলবায়ুর পরিবর্তন, তাই না? তাপমাত্রার বৃদ্ধি, আরও অনেক কিছু রয়েছে। অতিরিক্ত কার্বন নিঃসরণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি, বিভিন্ন সিএফসি গ্যাসের বৃদ্ধি, ওজোন স্তর ফুটো হয়ে যাওয়া, ওজোন স্তরের ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি অনেক। বর্তমানে পৃথিবীতে যে সকল জীবের অস্তিত্ব রয়েছে এগুলি এখনও কি আমাদের এই মানে এখনকার টেম্পারেচার, এখনকার জলবায়ুকে সহ্য করতে পারে এরকম প্রাণী কিন্তু এখনও টিকে রয়েছে। এবং আমাদের কি করা উচিত? আমাদেরকে এই সব যাতে আর কোনো প্রাণী বিলুপ্ত না হয় এই জন্য কী করতে হবে? একটু খেয়াল করতে হবে। এবং আমাদের পরিবেশ আমাদের সম্পদ, আমাদের এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো দ্রব্য ব্যবহার করা যাবে না, এমনভাবে জীবনযাপন করা যাবে না যার দ্বারা কি হয় আমাদের পরিবেশ বা প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কি হবে? একদিন আমরাও বিলুপ্ত হয়ে যাব। প্রকৃতির মধ্যে সব প্রাণীর অস্তিত্ব পরিবর্তনের ফলে তাদের মধ্যে অনেক প্রাণীরই কি হয়েছে? বিলুপ্তি ঘটেছে। সব প্রাণীর অস্তিত্ব, বংশবিস্তার, বিবর্তন, ভারসাম্য ঘটে চলেছে। প্রাণীরা একে অন্যের ওপরে কি নির্ভরশীল। সবুজ গাছপালা কি করে? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং তারা আবার কি করে? সেটা খাদ্য হিসেবে ব্যবহার করে আবার প্রকৃতিতে অক্সিজেন ত্যাগ করে। আমরা মানুষরা বা যে কোনো জীব আমরা কি করি? এই অক্সিজেন গ্রহণ করে থাকি। কেউ অক্সিজেন গ্রহণ করছে, কেউ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, ফলে পৃথিবীতে কি একটা ভারসাম্য বজায় থাকছে। কোনোটারই যদি ঘাটতি হয় তাহলে কি হবে? দুর্বিষহ জীবন দেখা দিবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। পৃথিবীতে সব প্রাণীরই কি হয়? বংশবৃদ্ধি ঘটে বা বংশবিস্তার ঘটে। প্রাণীদের বংশবিস্তার একই নিয়মে ঘটে। বিভিন্ন প্রাণী একে অন্যকে শিকার করে কি করে? বেঁচে থাকে। তোমরা লক্ষ্য করে দেখো তো, আমরা কি ধরনের খাবার খাই? আমরা যে খাবার খাই সেগুলোর মধ্যে কি থাকে, তাই না? শস্যকণা থাকে, মাছ মাংস থাকে, দুধ ডিম থাকে, আবার শাকসবজি, এগুলোও তো গাছপালা, এরকম অনেক কিছু থাকে। আবার পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা কি করে? বড় প্রাণী ছোট প্রাণীদের খেয়ে বেঁচে থাকে, বড় মাছ ছোট মাছদের খেয়ে বেঁচে থাকে, আছে না? হ্যাঁ, এগুলি রয়েছে। প্রাণীদের বংশবিস্তারের এই যে নিয়ম, এটা সকল ক্ষেত্রে কি হয়? একই রকম। প্রকৃতির মধ্যে বিভিন্ন সময় কি হয়? বিভিন্ন রকমের বিপর্যয় দেখা দেয়। আবার এই বিপর্যয়টা প্রকৃতি কিন্তু কাটিয়ে ওঠে। একটু মনে করে দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, গত কয়েক বছর আগে বাংলাদেশে এমন বা আমাদের যে ভৌগোলিক অবস্থান তাতে আমরা এমন স্থানে বসবাস করি যেখানে কি হয়? প্রায় প্রাকৃতিক দুর্যোগ হয়, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। আয়লা এবং সিডর এ ধরনের একটি প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে কি হয়েছিল? আমাদের সুন্দরবনের প্রচুর ক্ষতি হয়েছিল। কিন্তু প্রকৃতি আবার কি আস্তে আস্তে দেখো সুন্দরবন কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসছে। প্রাকৃতিক কারণে এটা কি হলো? ক্ষতিগ্রস্ত হলো, আবার প্রকৃতি এটাকে আবার কি করছে? আবার ভরাট করে দিচ্ছে, তাই না? এর ক্ষতি পুষিয়ে দিচ্ছে। আমাদের আলোচনার বিষয়ের মধ্যে আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে কি? বাংলাদেশের জীববৈচিত্র্যের অবস্থা। বাংলাদেশ একটি ক্ষুদ্র আয়তনের দেশ এবং এর জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি। অনেক বেশি।
তো তোমরা খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, অল্প জায়গায় যদি অধিক জনসংখ্যা হয় তাহলে কি হবে, কি হতে পারে? তাহলে অধিক জনসংখ্যার জন্য অধিক জীবিকার প্রয়োজন হবে, অধিক বাসস্থানের প্রয়োজন হবে, অধিক খাদ্যদ্রব্যের প্রয়োজন হবে, অধিক স্কুল কলেজের প্রয়োজন হবে, অধিক রাস্তাঘাটের প্রয়োজন হবে, তাই না? হ্যাঁ, সব কিছুই অনেক বেশি করে প্রয়োজন হবে। কিন্তু আয়তন কি বেশি? আয়তন কিন্তু বেশি নয়, যেটুকু ছিল সেটুকুই। এবং দিন দিন কি হচ্ছে, দিন দিন যত দিন যাচ্ছে মানুষ বাড়ছে এবং আমাদের কি প্রকৃতিতে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, অনেক শিল্প কারখানা গড়ে উঠছে, বেশি মানুষের জন্য বেশি রাস্তাঘাট প্রয়োজন, তারপরে কি বেশি স্কুল কলেজ প্রয়োজন, ফলে আবাদি জমির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে চলবো? বেশি মানুষজনের জন্য বেশি শিল্প কারখানা গড়ে উঠছে, ফলে প্রকৃতিতে বর্জ্য উৎপাদনও বেশি হচ্ছে আমাদের দেশে, তাই না? তাহলে আমাদের কিভাবে আমরা কি করতে পারি, এই যে জীব বৈচিত্র্য এটা রক্ষা করতে পারি কিভাবে, বা কিভাবে চললে বা কিভাবে আমাদের জীবনযাপন করলে কি হবে না, এর বিরূপ প্রভাব প্রকৃতির উপর পড়বে না, এগুলি আমাদেরকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা কি প্রকৃতিরই কিন্তু অবদান, এবং আমরা প্রকৃতি যদি বিরূপ হয়ে যায় তাহলে আমরা কি, আমরা ভালো থাকবো? আমরা কিন্তু কখনোই ভালো থাকবো না। সম্পদ তো সীমাবদ্ধ, এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারি, শুধু আমাদের দেশকে না, গোটা পৃথিবীটাকে, গোটা পৃথিবীর জলবায়ু, তাপমাত্রা, এগুলি কিভাবে নিয়ন্ত্রণ করে রাখা যায় বা নিয়ন্ত্রিত রাখা যায়, এই ব্যবস্থাও কিন্তু আমাদেরকেই নিতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আয়তনের তুলনায় জনসংখ্যা যখনই বেশি হবে তখনই কি হবে, বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হব এবং হয়েও থাকি। প্রথমেই আমাদের মৌলিক চাহিদার কথা একটু চিন্তা করে দেখো, কি কি? খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, তাই না? খাদ্য, তারপর কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে স্বাস্থ্য, শিক্ষা, এগুলি আমাদের মৌলিক চাহিদা। যখন আমরা পূরণ করতে যাব তখন এই জিনিসগুলিকে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের মৌলিক চাহিদাগুলোও পূরণ হবে, কিন্তু কি প্রকৃতির কোনো ক্ষতি হবে না, এগুলি আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তো আমরা একটু লক্ষ্য করি আমাদেরকে কিভাবে চলতে হবে। আমরা দেখি, লক্ষ্য করি, জীববৈচিত্র্য রক্ষার জন্য করণীয় সমূহ। কি কি কাজ করলে জীববৈচিত্র্য রক্ষা করা যাবে? প্রথমেই কি, জনসংখ্যা কমিয়ে আনতে হবে। শিক্ষার্থীরা, প্রথমেই যেহেতু আমাদের দেশ একটি ওভার পপুলেটেড দেশ বা অধিক জনসংখ্যার দেশ, তাহলে আমাদেরকে কী করতে হবে, জনসংখ্যাকে কমিয়ে আনতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে কি অনেক বেশি জনসংখ্যা, এটাকে কী করতে হবে, আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। এবং এর জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে, মানুষকে কি করতে হবে, সচেতন হতে হবে। সবার প্রথমে কি, সচেতনতা। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, তাই না? দেশকে ভালোবাসলে অবশ্যই আমরা কি হব, সচেতন হব। যেহেতু অধিক জনসংখ্যা আমাদের জন্য কি ক্ষতিকর, কাজে আমরা এমনভাবে পদক্ষেপ গ্রহণ করব যাতে কি হয়, জনসংখ্যা বৃদ্ধি না পায়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে পদক্ষেপ, সেটা কি, কৃষি জমি নষ্ট করা যাবে না। কৃষি জমিতে কি হয়, আবাদ করা হয়, তাই না? আবাদ করা হয়, এখানে ফসল, ফলমূল, শাক সবজি সব কিছুই কিন্তু আবাদ করা হয়ে থাকে। তো এই যে আমাদের কৃষি জমি, অধিক জনসংখ্যার ফলে একটু আগে আমরা কি বললাম, কি দরকার, আমাদের অধিক ঘরবাড়ির প্রয়োজন। এখন মানুষ যখন বেশি হয়ে গিয়েছে, কাজে এটাকে তো মেরে ফেলা যাবে না, তাই না? হুট করে এভাবে কমানো যাবে না। আমরা চেষ্টা করব যাতে আর অধিক জনসংখ্যার মানে যে বৃদ্ধিটা, এটার গতিটা যেন তুলনামূলকভাবে কমে যায়। এর জন্য তো আমরা পদক্ষেপ গ্রহণ করবই, কিন্তু কিছু ব্যাপার রয়েছে, যেমন আমরা যখন ঘরবাড়ি তৈরি করব তখন কি
হাই রাইজ বিল্ডিং তৈরি করার চেষ্টা করব, তাহলে কি হবে, অল্প অল্প পরিমাণ জমিতে অনেক লোকের বাসস্থানের ব্যবস্থা করা যাবে। আবার শিল্প কারখানা তৈরি করার সময় আমরা খেয়াল করব যাতে আবাদি জমি নষ্ট না হয়। রাস্তাঘাট এগুলো তো অধিক মানুষের জন্য প্রয়োজন হবেই, তাই না? এইগুলি মানে তৈরি করতে গেলেও যাতে আবাদি জমির কি হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারগুলি আমরা লক্ষ্য করব। তারপরে কোন বিষয়, সেটি হচ্ছে কৃষি উৎপাদনের জীববৈচিত্র্য রক্ষার নীতি অনুসরণ করতে হবে। একটু লক্ষ্য করো তোমরা, এই যে কৃষি উৎপাদন তো আমাদেরকে কি করতেই হয়, তাই না? করতে হবে। এখানে আমরা কি নিয়ম মেনে চলব, জীববৈচিত্র্য যাতে কি হয়, ব্যাহত না হয়, সেই নীতি অনুসরণ করতে হবে। এখানে আমরা সানলাইটকে কাজে লাগাবো। এখানে সানলাইট আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। এখানে গাছপালা বলো, পশু পাখি বলো, মানুষ বলো, সববারই প্রয়োজন। এবং আমরা কি করা হয়, এটাকে আবার এই সানলাইটকে কাজে লাগিয়ে গাছপালা কি করে, খাদ্য তৈরি করে। আমরা আবার এই গাছপালা থেকে কি করি, খাবারটা সংগ্রহ করি। তারপর সেই আমরা কি করি, গাছ থেকে খাদ্য সংগ্রহ করি। গাছ আবার কি করে, আমাদের কাছ থেকে বা মানুষ থেকে কি তার প্রয়োজনীয় নাইট্রোজেন গ্রহণ করে থাকে, তাই না? এগুলো তোমরা এই সার্কেলটা খেয়াল করে দেখবা, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবা। শুধু তাই না, তোমরা কিন্তু বিজ্ঞান ক্লাসেও কিন্তু এই জীববৈচিত্র্য নিয়ে যে অধ্যায়টা আছে, আমি জানি তোমরা এই সম্পর্কে আগে থেকেই জানো। মানুষ, গাছপালা, জীব এবং জড় কীভাবে প্রকৃতিতে একে অপরের উপরে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অপরের জীবন জীবিকার জন্য কিভাবে নির্ভরশীল, এটা তোমরা জানো কিছুটা হলেও। তো এই যে কৃষি উৎপাদনের জীববৈচিত্র্যের রক্ষার নীতি অনুসরণ করতে হবে, এটা আমরা লক্ষ্য করব এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। তারপরে সেটি কি, অপ্রয়োজনে সার ও কীটনাশক ব্যবহার করা যাবে না। প্রয়োজন নেই, তবু আমরা অনেক সময় কি করি, অধিক ফলনের জন্য কি করে থাকি, সার ব্যবহার করে থাকি এবং কীটনাশকও ব্যবহার করে থাকি। এই যে কীটনাশক, এটা ফসল তোমার পোকামাকড়ের জন্য তো ক্ষতিকর, তাই না? এই জন্য এই কীটনাশক ব্যবহার করলে কি হয়, পোকামাকড় আসে না। তো এটা মানুষের জন্যও কিন্তু ক্ষতিকর। শুধু তাই না, এটা কি করে, এটা আবার মাটিতে যখন পড়ে তখন সেই মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়। অনেক সময় অতিরিক্ত সার এবং এই কীটনাশক ধুয়ে কোথায় চলে যায়, নদী নালা খালবিলে চলে যায়। ফলে সেখানকার যে প্রাণী রয়েছে, জলজ প্রাণী রয়েছে, মাছ টাছ, এগুলিও আমরা দেখি অনেক সময় কি হয়, মরে যায়। তো আমরা যখন চাষাবাদ, উৎপাদন তো আমাদের করতে হবে, চাষাবাদ করার সময় আমরা এগুলি খেয়াল করব। আমরা জৈব সার ব্যবহার করব। রাসায়নিক সার যতটা পারা যায় কম ব্যবহার করে আমরা কি করব, জৈব সার ব্যবহার করব এবং প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ প্রতিরোধ করার চেষ্টা করব। এরপরের যে পদক্ষেপটা গ্রহণ করতে হবে সেটি কি, স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করা যাবে না। অধিক জনসংখ্যার জন্য তোমাদের কি বললাম, রাস্তাঘাট প্রয়োজন, তারপরে শিল্প কারখানা, তাই না? তারপর বাসস্থান, স্কুল কলেজ, এইগুলি। কিন্তু এইগুলির চাহিদা পূরণ করতে গিয়ে আমরা কি করব না, প্রাকৃতিক যে জলাধার সেইগুলি আমরা নষ্ট করব না। হ্যাঁ, যেখানে নদী রয়েছে, হয়তোবা নদীর মানে গতিটা বা প্রবাহ কমে গেছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানুষ কি করে, এরকম নদীকে আমরা কি বলি, মরা নদী বলি, তাই না? আবার দেখা যায় যে বর্ষাকালে এগুলি ভরে যায় পানিতে। তো এই ধরনের জলাধারের ক্ষেত্রে আমরা কি করব, সেগুলিতে প্রবাহ থাকে, সেগুলোর ব্যবস্থা নেব, কিন্তু এগুলি আমরা কি করব না, বন্ধ করে দিব না। এক সময় আমরা বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে শহরেও আমরা দেখতাম কি, পুকুর রয়েছে, তাই না? সেই সব মানে অনেক আগে সেই সব পুকুরের পানি কি মানুষ খাবার হিসাবে গ্রহণ করত। বর্তমানে এই গভীর নলকূপ চলে আসার কারণে দেখা যাচ্ছে যে ওই সকল পুকুরের পানি তো খাবার হিসাবে ব্যবহার করা হয় না, বরঞ্চ এখন কি করা হয়, সেই সব পুকুর ভরাট করে সেখানে মার্কেট, বাড়িঘর ইত্যাদি তৈরি করা হচ্ছে। এতে কি হয়, এতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়ে যায়।
এবং আমাদের তখন কি হয় একটু খেয়াল করে দেখো তো, যখন বর্ষাকাল আসে তখন ঢাকায় কী অবস্থা হয়, একটু 2 ঘন্টা বৃষ্টি হলেই চারিদিকে রাস্তাগুলি কি ময়লা পানিতে ভরে যায়, তাই না? এই পানি ড্রেনেজ সিস্টেমের কোনো ব্যবস্থা থাকে না। ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা থাকে না বলতে পানিগুলো যাবে কোথায়, যাবে তাৎক্ষণিকভাবে কোথায় যাবে এটা সঙ্গে সঙ্গে পানিটা যায় না, তখন কি হয় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। কিন্তু যদি কি হতো সেই পুকুর বা খালবিলগুলি যদি স্বাভাবিক থাকতো তাহলে কি হতো, দ্রুত পানি সেখানে নেমে যেত। তো জীববৈচিত্র্য রক্ষায় এইগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, তারপরেরটা কি, জলাধার নির্মাণ ও সংরক্ষণ করতে হবে। এখানে কি বলছে, একটু আগে আমরা কি বললাম যে পানির উৎস এটাকে বন্ধ করা যাবে না, যাবে তো নাই, তার সঙ্গে আবার কি করতে হবে, জলাধার নতুন করে জলাধার নির্মাণ করতে হবে এবং পুরনো যেগুলি রয়েছে সেগুলো কি করতে হবে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে খুঁড়ছে, কি খুঁড়ছে, হয়তোবা হ্যাঁ নদীর কিছু অংশ কি ভরাট হয়ে গিয়েছিল সেটা খুঁড়ছে। আর ওখানে পুকুর, আগে এক সময় পুকুর ছিল, আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের জলাধার আমরা কি করব, বন্ধ না করে দিয়ে আমরা সেটা নতুন করে যাতে সেটা খুঁড়লে কি হবে, সেখানে পানি থাকবে, বর্ষাকালে পানি জমা হবে। এবং আমাদের পৃথিবীর কত অংশ পানি, পৃথিবীর প্রায় 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল, তাই না? তাহলে আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য কি দরকার, প্রচুর পানি দরকার। এবং জলাধারগুলি আমরা কি করব, অবশ্যই পরিত্যক্ত জলাধারগুলি সেগুলো আবার পরিষ্কারের ব্যবস্থা করব, নতুন নতুন জলাধার তৈরি করার ব্যবস্থা করব। তবে আমরা কি হবে, তবে আমাদের জলবায়ু স্বাভাবিক থাকবে এবং আমাদের জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে না। তারপরের যে করণীয়টি সেটি কি, রাসায়নিক দ্রব্য ব্যবহারে নিয়ম মেনে চলতে হবে। আমাদের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে হয়, অনেক সময় ফল পাকানোর জন্য করতে হয়, কিন্তু এটা এমন মাত্রায় ব্যবহার করা যাবে না যে যাতে কি হয় সেটা মানুষ খেয়ে আবার তার জীবনাশের তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। শুধু তাই না, আমরা অনেক জায়গায় কেমিক্যাল ব্যবহার করি, যেমন তোমরা এই যে আমরা যে কাপড় পরি, কাপড়ের রং, তাই না, এইগুলিও ব্যবহার করতে হবে। এবং শুধু তাই না, এগুলি যে যখন বর্জ্য আকারে প্রকৃতিতে মিশে যাবে তখন সেগুলোই আবার লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের প্রকৃতিতে কি বিরূপ প্রতিক্রিয়া না ঘটায়। খনিজ সম্পদ ব্যবহারে প্রাকৃতিক নিয়ম মানতে হবে। সৃষ্টিকর্তা কি দিয়েছেন, পৃথিবীর অভ্যন্তরে অনেক রকমের সম্পদ দিয়ে দিয়েছেন, এইগুলি আমরা আমাদের প্রয়োজনেই কি করি, উত্তোলন করে থাকি। এগুলি এমনভাবে উত্তোলন করব আমরা যাতে কি হয়, আমাদের প্রকৃতি ক্ষতিগ্রস্ত না হয়, প্রাকৃতিক নিয়ম মেনে চলব। শিক্ষার্থীরা, তোমরা আমাদের পাশে কি রয়েছে, কয়লা খনি রয়েছে, কঠিন শিলা, তোমরা যদি ওখানে গিয়ে থাকো তাহলে দেখবে কিভাবে এগুলি উত্তোলন করা হয়। আরও কি রয়েছে, প্রাকৃতিক গ্যাস। আমরা মাঝে মাঝে কি দেখি, কোথাও আগুন জ্বলছে তো জ্বলছেই, হ্যাঁ আমাদের কোন অংশে, দক্ষিণ পূর্ব অঞ্চলে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। অনেক জায়গায় টিউবওয়েল বসাতে গিয়েছে, সেখানে কি হচ্ছে, গ্যাস বের হচ্ছে, তাই না, এরকম আমরা দেখি। তবে এই যে প্রাকৃতিক গ্যাস বা যে কোনো খনিজ সম্পদ উত্তোলন করতে গিয়ে আমরা কি করব না, প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করব না। তারপরে সেটি হচ্ছে বন সম্পদ বাড়াতে হবে এবং দেশে আরও বন সৃষ্টি করতে হবে। আমাদের দেশে আমরা একটু আগে প্রথমে কি বলেছিলাম যে কোনো দেশের তার প্রায় 25 ভাগ কি থাকা উচিত, শতকরা 25 ভাগ বনভূমি থাকা উচিত, কিন্তু আমাদের দেশে কতটুকু রয়েছে, 16 ভাগ, এখনও 9% বা 9 ভাগ বনভূমি কি কম। এক সময় কিন্তু বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ আরও বেশি ছিল। এই অধিক জনসংখ্যার কারণে কি হচ্ছে, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বলো আর বাসস্থান বলো, জীবিকা বলো, সব ক্ষেত্রে এইগুলো সব চাহিদা পূরণ করতে গিয়ে এই বনভূমির পরিমাণ আস্তে আস্তে কমে গিয়েছে। তাহলে কি করতে হবে, এটা আমাদের জন্য একটা হুমকি, তাই না? আমাদের প্রকৃতিকে যদি আমরা সতেজ রাখতে চাই তাহলে বনভূমির পরিমাণ কি করতে হবে, বাড়াতে হবে। তো আমরা তো দেশের আয়তন কি বাড়াতে পারবো না, কিন্তু আমরা আমাদের বাড়ির আশেপাশে কি করব,
গাছপালা লাগাবো, যাদের ওই রকম জায়গা নেই তারা ছাদে কী করবে, গাছ লাগানোর চেষ্টা করবে, তাই না? তো এইগুলি আমরা খেয়াল করব। এই গাছ আমাদেরকে কী করবে, রক্ষা করবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে, তাপমাত্রা নিয়ন্ত্রণ, পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। শুধু তাই না, বনভূমি থেকে তো আমরা কি অনেক রকম সম্পদ পাই না? হ্যাঁ, এগুলো আমরা খেয়াল করব। তারপরের যে করণীয় সেটি হচ্ছে কি, পশু ও মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধি করতে হবে। পশু ও মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধি করতে হবে। আমাদের দেশে কি প্রচুর গৃহপালিত পশু রয়েছে। এগুলো থেকে আমরা আমাদের কিসের চাহিদা পূরণ করি? আমিষের চাহিদা পূরণ করে থাকি। মাছ বলো আর গৃহপালিত পশু পাখি বলো। তাহলে আমাদেরকে কী করতে হবে? এইগুলিও কিন্তু প্রকৃতির একটা অবদান, এগুলি প্রকৃতির একটা সম্পদ। আমাদেরকে কি করতে হবে? এগুলি রক্ষণাবেক্ষণ করতে হবে। এক সময় বাংলাদেশে যে ধরনের মিঠা পানির মাছ পাওয়া যেত, অনেক মাছ কী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো যাতে বিলুপ্ত না হয় এর জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারপরের যে ধাপটি সেটি কি, জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে ব্যক্তি এবং সরকারি, ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকেই সচেতন হতে হবে। শুধু তাই না, এর পাশাপাশি সরকারি উদ্যোগও গ্রহণ করতে হবে। সরকার তো উদ্যোগ গ্রহণ করবেই, তাই না? সরকার তার রাষ্ট্র পরিচালনার জন্য দেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করে, রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে অবশ্যই সরকার পদক্ষেপ গ্রহণ করবে। তার সাথে আমরা ব্যক্তিগতভাবেও কী করব, লক্ষ্য করব এবং জীববৈচিত্র্য যাতে হুমকির সম্মুখীন না হয় এই ব্যাপারে সচেতন থাকব, যথাযথ পদক্ষেপ নিব। মনে রাখতে হবে বাংলাদেশের জীববৈচিত্র্য সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে। আসলেই কিন্তু তাই। একে তো ছোট্ট দেশ, আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি, তারপর আমাদের দেশে কি হয়, প্রায় প্রত্যেক বছরই কি হয়, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। কাজে আমরা যদি সচেতন না হই তাহলে কি হবে, আমরা এক সময় নিঃশেষ হয়ে যাব, তাই না? আমাদের এই যে দক্ষিণাঞ্চলে কি রয়েছে, সমুদ্র রয়েছে। যতদিন যাচ্ছে সমুদ্রের যে পানির পরিমাণ এটা কি বৃদ্ধি পাচ্ছে, সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাংলাদেশে অনেক দিন দিন কিন্তু কি হচ্ছে, অনেক জায়গা পানির নিচে তলিয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা কি ভয়ঙ্কর অবস্থা। তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, সচেতন হতে হবে। আমরা একমাত্র সচেতনতাই পারে কি আমাদের অনিষ্ট থেকে, এই জীববৈচিত্র্য রক্ষার যে অনিষ্টতা বা এর যে বিরূপ প্রভাব পড়বে এ থেকে আমাদেরকে রক্ষা করতে, এর কোনো বিকল্প নেই। এই জন্য আমাদেরকে কি হতে হবে, সবার আগে সচেতন হতে হবে। এবং শুধু মুখে সচেতন হলেই হবে না, কাজেও এটা দেখাতে হবে এবং আমরা এগুলি মেনে চলব। প্রিয় শিক্ষার্থীরা, আসলে তোমাদের এই শর্ট সিলেবাসে আজকে আমাদের শুধুমাত্র পড়ার কথা ছিল পার্ট 3, অর্থাৎ বাংলাদেশের জীববৈচিত্র্য। কিন্তু এর সঙ্গে আমরা যে প্রাকৃতিক সম্পদগুলি একটু না জানলে আমরা কি, আমাদের জন্য এটা পাঠের বিষয়বস্তুটা বোধগম্য হওয়া একটু কঠিন ছিল। এই জন্য আমরা দুটোই কিন্তু আলোচনা করলাম। তোমরা নিশ্চয় পাঠটি বুঝতে পারছো। তো ঝটপট বাড়ির কাজ একটা লিখে নাও। তোমাদের জন্য কি বাড়ির কাজ থাকবে, বাংলাদেশের জীববৈচিত্র্যের বাস্তব অবস্থার চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করো। আশা করছি তোমরা এটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।